হ্যালো এভরিওয়ান, জুবায়ের হিয়ার। তো আজকের ভিডিওটা হচ্ছে একটা ওয়েল রিকোয়েস্টেড ভিডিও। আপনাদের মধ্য থেকে অনেকেই কিন্তু জানতে চেয়েছেন যে ভাইয়া ফিল্ম মেকিং বা ভিডিওগ্রাফি করার ক্ষেত্রে মোবাইল ফোন সিলেকশনের ক্ষেত্রে কী কী ব্যাপার খেয়াল রাখতে হবে। আর আমার কাছে আসলে মনে হয়েছে যে এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার থাকা উচিত। তবে একটু দেরি হয়ে গেল ভিডিওটা দিতে, কারণ সত্যি কথা বলতে আমি আমার নিজের একটা ছোট্ট কোম্পানি ফরমেশন নিয়ে কাজ করছি। এই ব্যাপারটা আসলে আমার জন্য খুব হিউজ একটা ব্যাপার, আর এই জন্যই আসলে এই কাজটাতে একটু টাইম দিতে হয়েছে। আমি খুব শীঘ্রই আপনাদের সাথে ডিটেলগুলো শেয়ার করতে পারবো বলে আশা করতেছি। যাই হোক, ফিল্ম মেকিংয়ের জন্য ফোন কেনার ক্ষেত্রে যেসব ব্যাপার আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেই ব্যাপারগুলোকে আমি একটা সেগমেন্টে ডিভাইড করেছি, যেমন ভিডিও রেজলিউশন, এফপিএস, ডাইনামিক রেঞ্জ, ফিল্ড অফ ভিউ ইত্যাদি ইত্যাদি। এবং সেগমেন্ট ওয়াইজই কিন্তু আমি চেষ্টা করবো ব্যাপারগুলোকে একটু ডিসকাস করার জন্য। আর আজকের ভিডিওটা শুরু করার আগে একটা জিনিস একটু মেনশন করি, সেটা হচ্ছে আজকের ভিডিওটা স্পন্সর করেছে গ্রিড ফার্নিচার। গ্রিড ফার্নিচারে আপনার অফিস বা ওয়ার্কস্টেশন সেটআপে কিন্তু বেশ ভালো সলিউশন পাবেন। আমি আমার এই হাসলার চেয়ারটা কিন্তু গ্রিড ফার্নিচার থেকে নিয়েছি এবং আমি প্রায় 4 মাস ধরে ব্যবহার করছি। এখন পর্যন্ত কিন্তু বেশ ভালো সার্ভিস পাচ্ছি। এছাড়াও তারা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে 1 বছরের ওয়ারেন্টি দেয়। এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো। আর তাদের যে ব্যাপারটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে তারা কিন্তু প্রায় বেশ ইনোভেটিভ প্রোডাক্ট নিয়ে আসে। যেমন তাদের এই হাইট অ্যাডজাস্টেবল টেবিলটা কিন্তু আমার খুব পছন্দ। আপনারা চাইলে কিন্তু তাদের ওয়েবসাইটটাতে ঘুরে আসতে পারেন, নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। যাই হোক, আমরা ভিডিওতে ফিরে আসি। চলুন দেখে আসি ভিডিওগ্রাফির ক্ষেত্রে ফোন পিক করার জন্য কী কী বিষয় আপনারা খেয়াল রাখবেন। ফার্স্ট অফ অল যে ব্যাপারটা আপনারা দেখবেন সেটা হচ্ছে আপনার ফোনটা কি 4K তে শ্যুট করতে পারে কিনা। 4K কিন্তু বেশ হাই রেজলিউশন এবং অনেক শার্প ইমেজ প্রডিউস করে, যদিও একটু বেশি স্পেস নেয়, কিন্তু আর 2-1 বছরের মধ্যেই কিন্তু 4K নর্মালাইজ হয়ে যাবে, সবাই কিন্তু 4K তে শ্যুট করবে। আর 4K তে শ্যুট করার আরও একটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনি যদি 4K তে শ্যুট করেন এবং এডিটটা যদি একটা 1080p টাইমলাইনের মধ্যে এডিট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 4 টাইমস জুম ইন করতে পারবেন এবং আপনার কোয়ালিটি কিন্তু ইনট্যাক্ট থাকবে। আমার এই ভিডিওটার ক্ষেত্রে দেখেন আমি কিন্তু 4 টাইমস জুম ইন করেছি, তারপরেও কিন্তু কোয়ালিটি লুজ হয়নি, কারণ এই ভিডিওটা শ্যুট করা হয়েছিল 4K তে। সো অবশ্যই ফোন কেনার আগে দেখে নেবেন আপনার ফোনটা কি 4K তে শ্যুট করতে পারে কিনা। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু একটা ভিডিও শ্যুট করে এডিট করার সময় ভিডিওটাকে স্লো করতে যাবেন, যাতে করে ওই স্মুথ সিনেম্যাটিক ভাইবটা চলে আসে। কিন্তু আপনি যদি একটা ভিডিওকে স্লো করতে চান তাহলে কিন্তু আপনার ভিডিওটাকে বেশি এফপিএসে শ্যুট করতে হবে, এবং বেশি বলতে আমি বুঝাচ্ছি অ্যাটলিস্ট 60 এফপিএসে শ্যুটিংয়ের ক্যাপাবিলিটি আপনার ফোনে কিন্তু থাকতে হবে। সো আপনি যদি একটা ভিডিওকে 60 এফপিএসে শ্যুট করে এডিটের সময় 50% করে দেন সেটার স্পিড, সেটা কিন্তু খুব স্মুথলি স্লো একটা ভাইব দিবে। কিন্তু আপনি যদি আবার 30 এফপিএসে কোনো একটা ভিডিও শ্যুট করে সেটাকে স্লো করতে চান, তখন কিন্তু একটু জিটার করবে, জিটার করে করে ভিডিওটা প্লে হবে, সেটা কিন্তু দেখতে একদম ভালো লাগবে না। সো আপনি যদি চান যে আপনার ভিডিওটাকে স্লো করবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার ফোনে বেশি এফপিএসে শ্যুট করার ক্যাপাবিলিটিটা থাকতে হবে। আর 4K 60 এফপিএসে শ্যুট করার ক্যাপাবিলিটি থাকলে তো খুবই ভালো, কিন্তু সেটা না হলেও অ্যাটলিস্ট ফুল এইচডিতে যাতে 60 এফপিএস আপনার ফোনটা শ্যুট করতে পারে, সেই ব্যাপারটা কিন্তু অবশ্যই আপনাকে এনশিওর করতে হবে। ফিল্ড অফ ভিউ হচ্ছে বেসিক্যালি আপনার ফোনের স্ক্রিনে আপনারা কতটুকু ফ্রেম দেখতে পাচ্ছেন সেটা আপনারা এটাকে ফোকাল লেন্থ দিয়ে কিন্তু মেজার করতে পারেন। ইউজুয়ালি আমরা যেসব ফোন ইউজ করি সেসব ফোনে কিন্তু 24 থেকে 28 মিলিমিটার থাকে হচ্ছে মেইন ক্যামেরার ফোকাল লেন্থ। আর আপনার ফোনে যদি সেকেন্ডারি কোনো ক্যামেরা থাকে সেক্ষেত্রে ওয়াইড অ্যাঙ্গেল অবশ্যই প্রিফারেবল। সো আপনার মেইন ক্যামেরার পাশাপাশি যদি একটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাও থাকে সেটা কিন্তু ডেফিনেটলি একটা অ্যাডভান্টেজ, কারণ অনেক সময় কিন্তু আপনার ওয়াইড অ্যাঙ্গেল অনেক প্রয়োজন হবে। অ্যাটলিস্ট আমার পার্সোনাল অপিনিয়ন যদি বলি, আমার কিন্তু প্রায় ওয়াইড অ্যাঙ্গেল ইউজ করতে প্রয়োজন হয়। সো সেক্ষেত্রে আপনি যে ফোনটাকে পিক করতেছেন সেই ফোনে যদি সেকেন্ডারি একটা ওয়াইড অ্যাঙ্গেল থাকে সেটা কিন্তু ডেফিনেটলি একটা অ্যাডভান্টেজ। আচ্ছা, প্রো ফটো মোড আমার কাছে মনে হয় আপনি ফিল্ম মেকিং বলেন, ভিডিওগ্রাফি বলেন, এই ব্যাপারগুলো শেখার ক্ষেত্রে কিন্তু ফটোগ্রাফির বেসিকটা জানা খুবই ইম্পর্টেন্ট। এবং ফটোগ্রাফির ক্ষেত্রে একটা ম্যানুয়াল ক্যামেরা ইউজ করার ক্ষেত্রে যেসব প্যারামিটার আসলে একদম জানতেই হয়, সেই ব্যাপারগুলো কিন্তু আপনারা খুব ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন যদি আপনার ফোনে ফটোতে প্রো মোড থাকে। অলমোস্ট প্রত্যেকটা ফিচারই, অ্যাপারচার বাদে, শাটার স্পিড, আইএসও, ম্যানুয়াল ফোকাসিং, এই ব্যাপারগুলো কিন্তু আপনারা ম্যানুয়াল কন্ট্রোল পেয়ে যাবেন ফটোগ্রাফির প্রো মোডে। সো আমি অবশ্যই বলবো যদি আপনাদের ফোনে ফটো প্রো মোডটা থাকে, এটা ডেফিনেটলি কিন্তু শেখার ক্ষেত্রে একটা বড় অ্যাডভান্টেজ। আচ্ছা, প্রো ভিডিও ফিচারটা কিন্তু এখনও কমন হয়নি, শুধুমাত্র কয়েকটা স্পেসিফিক ফ্ল্যাগশিপ ছাড়া আমি কোনো ফোনের মধ্যে এখনও প্রো ভিডিও মোডটা দেখি নাই। কিন্তু আমার কাছে যেটা মনে হয় 2022 সালের মধ্যেই কিন্তু প্রো ভিডিও মোটামুটি নর্মালাইজ হয়ে যাবে, এবং তখন কিন্তু মিড রেঞ্জ ফোনগুলোর মধ্যেও কিন্তু প্রো ভিডিও চলে আসবে। এবং আমার কাছে মনে হয় এই ফিচারটা চলে আসলে কিন্তু মোবাইল ফিল্মিংয়ে একটা হিউজ স্টেপ আপ হয়ে যাবে, কারণ তখন কিন্তু আপনি আপনার একটা ডিএসএলআর বা মিররলেস ইউজ করার ক্ষেত্রে যেসব প্যারামিটারে আপনার কন্ট্রোল থাকতো সেই সেম কন্ট্রোলটা কিন্তু আপনি আপনার ফোনে পেয়ে যাচ্ছেন। হয়তো সেক্ষেত্রে অ্যাপারচারটা বাদে সবই কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, এবং আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটা হিউজ। সো যখন এই ব্যাপারটা নর্মালাইজ হবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ভিডিওতে প্রোমোট সহ একটা ফোন কেনার জন্য। আচ্ছা, ডাইনামিক রেঞ্জ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো ডাইনামিক রেঞ্জ হচ্ছে বেসিক্যালি একটা ক্যামেরার ক্ষেত্রে যে ইমেজটা সে ক্যাপচার করতেছে সেখানে তার ডিটেল ক্যাপচার করার রেঞ্জটা।
সো আমি যদি একটু সহজভাবে বলি, ধরেন একটা সিনারিও যেখানে হচ্ছে আপনার ফ্রেমের একটা পোর্শন আছে একটু ব্রাইট এবং একটা পোর্শন আছে একটু ডার্ক। সো আপনি যখন ক্যামেরাটা ফ্রেম করবেন তখন হচ্ছে আপনি যদি সেটাকে রেকর্ড করেন, যদি আপনার ক্যামেরা এরকম হয় যে সে ব্রাইট পোর্শন থেকেও কিছু ডিটেল ক্যাপচার করতে পেরেছে এবং ডার্ক পোর্শন থেকেও কিছু ডিটেল ক্যাপচার করতে পেরেছে, তার মানে হচ্ছে আপনার ক্যামেরার ডাইনামিক রেঞ্জটা ভালো, কারণ সে ব্রাইট পোর্শনেও কিছু ডিটেল ধরতে পেরেছে এবং ডার্ক পোর্শনেও কিন্তু কিছু ডিটেল ধরতে পেরেছে। আর যদি এরকম হয় যে আপনার ক্যামেরা ডাইনামিক রেঞ্জ ভালো না, এটার মানে হচ্ছে ধরেন এক্স্যাক্টলি সেম সিনারিওতে সে আইদার হচ্ছে ডার্ক পোর্শনের ডিটেল ক্যাপচার করতে পারবে এবং ব্রাইট পোর্শনটা একদম ওভার এক্সপোজ করে ফেলবে বা একদম জ্বলে যাবে ব্রাইট পোর্শনটা, অথবা সে যদি ব্রাইট পোর্শনটাকে ক্যাপচার করতে চায় বা ব্রাইট পোর্শনের ডিটেলগুলোকে ক্যাপচার করতে চায়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে ডার্ক পোর্শনটা ছিল সেটা হচ্ছে একদম অন্ধকার হয়ে গেছে। এবং আমি শিওর এই ব্যাপারটা কিন্তু আপনারা অনেকেই এনকাউন্টার করেন, বিশেষ করে যারা মোবাইল ফিল্ম মেকিং করেন। মোবাইলের ক্ষেত্রে এই ব্যাপারটা বেশি কমন যে আপনি ব্রাইট কিছুতে যখন ক্যামেরার ফ্রেমটা ধরতেছেন তখন হচ্ছে ডার্ক যে পোর্শনটা ছিল সেটা হচ্ছে একদম অন্ধকারের মতো হয়ে যাচ্ছে। আবার আপনারা যখন ডার্ক পোর্শনে ক্যামেরার ফ্রেমটা ধরতেছেন তখন হচ্ছে যে ব্রাইট পার্টটা ছিল সেটা একদম জ্বলে যাচ্ছে, এরকম মনে হচ্ছে, ওভার এক্সপোজ হয়ে যাচ্ছে। সো এটা হয় হচ্ছে যখন ক্যামেরার ডাইনামিক রেঞ্জটা খুব একটা ভালো হয় না। ইউজুয়ালি মোবাইল ফোন আর ডিএসএলআর বা মিররলেসের ক্ষেত্রে কিন্তু এই পার্থক্যটা অনেক বেশি দেখা যায় যে ডিএসএলআর বা মিররলেস এই সিস্টেমগুলোতে কিন্তু ডাইনামিক রেঞ্জ অনেক ভালো হয়। সেক্ষেত্রে শ্যুট করার পর আপনি যখন এডিট করতে বসবেন তখন দেখবেন যে অনেক ডিটেল কিন্তু আপনার ফ্রেমের মধ্যে আছে। আর যখন আপনি ফোন দিয়ে সেম জিনিসটা শ্যুট করবেন তখন কিন্তু দেখবেন যে আইদার ব্রাইট পোর্শনের ডিটেলটা ধরা গেছে অথবা ডার্ক পোর্শনের ডিটেলটা ধরা গেছে। বাট এখনকার কিন্তু যেসব ফ্ল্যাগশিপ ফোন বের হচ্ছে এদের ডাইনামিক রেঞ্জ কিন্তু বেশ ভালো। এবং আমি আপনাদেরকে বলবো আপনারা যখন ফোন কিনবেন বেশ কিছু রিভিউ দেখে তারপর হচ্ছে কিনতে পারেন। এবং যেসব ট্রাস্টেড রিভিউয়ার আছে তারা যেটাকে বলতেছে যে ফোনটার ডাইনামিক রেঞ্জ ভালো, আপনারা কিন্তু তাদেরকে ট্রাস্ট করতে পারেন। এবং আমার কাছে মনে হয় যে ফোন কেনার ক্ষেত্রে এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস টু কনসিডার যে আপনার ফোনের ডাইনামিক রেঞ্জ ভালো কিনা। অন্যান্য ফিচার ডেফিনেটলি অনেক দরকার হয়, কিন্তু আপনি যদি স্পেসিফিক্যালি ভিডিওগ্রাফি করার জন্য ফোনটা কিনেন সেক্ষেত্রে ডাইনামিক রেঞ্জটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং ডাইনামিক রেঞ্জ ভালো এরকম একটা ফোন কিন্তু অবশ্যই আপনার পিক করা উচিত। আচ্ছা, প্রত্যেকটা ক্যামেরা সিস্টেমেরই কিন্তু ইমেজ ক্যাপচার করার জন্য একটা করে সেন্সর থাকে এবং এই সেন্সর সাইজের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আপনার ক্যামেরার সেন্সর সাইজ যত বেশি বড় হয় আপনার ক্যামেরাটা তত বেশি ডিটেল ক্যাপচার করতে পারে, ইমেজটা তত বেশি শার্প হয়, তত বেশি হাই কোয়ালিটি হয়। এবং স্পেসিফিক্যালি লো লাইটের ক্ষেত্রে আপনার সেন্সর যদি বড় হয় সেটা কিন্তু বেশ হেল্প করে। অ্যাকচুয়ালি লো লাইটেই কিন্তু সেন্সরের ডিফারেন্সটা আপনারা সবচেয়ে ভালো বুঝতে পারবেন। আর মোবাইল ফোনের ক্ষেত্রে যদি বলি এটা আসলে খুব একটা বেশি ম্যাটার না, কারণ ইউজুয়ালি মোবাইল ফোনের সেন্সর মোরলেস সবগুলোতেই সিমিলার থাকে, জাস্ট ফ্ল্যাগশিপ ফোনগুলোতে একটু বড় সেন্সর দেওয়া হয়, একটু বেটার সেন্সর দেওয়া হয়। আদার দেন দ্যাট মোটামুটি সব ফোনেই কিন্তু সেন্সর অনেকটাই সিমিলার থাকে। তো সেন্সর নিয়ে তেমন প্যারা নেওয়ার কিছু নাই, জাস্ট এই ব্যাপারটা আপনাদের একটু জানা থাকলে ভালো। আপনারা যদি একটা ফুল ফ্রেম ক্যামেরার সাথে একটা মোবাইল ফোনের সেন্সরের কম্পেয়ার করেন তাহলেই কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে মোবাইল ফোনের সেন্সরটা কতটা ছোট। আর এই কারণেই কিন্তু একটা ডিএসএলআর বা মিররলেস এবং একটা ফোনের ইমেজ কোয়ালিটিতে পার্থক্য থাকে। স্পেশালি আপনারা যদি লো লাইট কম্পেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে আপনার ফোনের ইমেজে অনেক বেশি গ্রেইন চলে আসতেছে, অথচ একটা ফুল ফ্রেম ডিএসএলআর বা মিররলেসের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা খুব একটা দেখা যায় না। এটার মেইন কারণ হচ্ছে আপনার ফোনের সেন্সর অনেক ছোট এবং আপনার ফুল ফ্রেম ডিএসএলআর বা মিররলেসের সেন্সরটা কিন্তু অনেক বেশি বড় এবং অনেক বেশি ডিটেল কিন্তু সে ক্যাপচার করতে পারতেছে। আচ্ছা, তো এই ব্যাপারটা তো বুঝতেছেন, যেহেতু ফোনটাকে আপনি ক্যামেরা হিসেবে ইউজ করতেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনের অনেক বেশি পাওয়ার ইউজ করা হবে এবং আপনার কিন্তু খুব ভালো ব্যাটারি সহ একটা ফোন অবশ্যই কিনতে হবে। আর ফোনের ক্যামেরা অ্যাপটা কিন্তু বেশ ভালো পরিমাণ ব্যাটারি পাওয়ার ড্র করে, সেই ক্ষেত্রে আমি বলবো অলওয়েজ যদি একটা পাওয়ার ব্যাংক সাথে রাখতে পারেন এটা কিন্তু ডেফিনেটলি একটা প্লাস পয়েন্ট। আচ্ছা, এই পয়েন্টটা হচ্ছে আমার রেকমেন্ডেশন, সেটা হচ্ছে আপনারা যদি ফোন কিনেন, অর্থাৎ ফোন কিনেন ভিডিওগ্রাফি বা ফিল্ম মেকিং করার উদ্দেশ্যে, অবশ্যই আপনার একটা গিম্বাল কিনে নেওয়া উচিত। কারণ আপনি যদি স্মুথ মুভিং শট নিতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার একটা গিম্বাল দরকার হবে। এবং আমার কাছে মনে হয়, আমার পার্সোনাল অপিনিয়ন এটা, আপনি যদি মোবাইল ফিল্ম মেকিং বা মোবাইল দিয়ে ভিডিওগ্রাফির ব্যাপারটাতে মোটিভেশনটা ধরে রাখতে চান অবশ্যই আপনার একটা গিম্বাল ইউজ করা উচিত। কারণ গিম্বাল সহ এবং গিম্বাল ছাড়া ফুটেজে কিন্তু মানে মোটামুটি আকাশ পাতাল ডিফারেন্স। সো গিম্বাল দিয়ে যখন আপনি শ্যুটটা করবেন এবং স্মুথ ফুটেজ পাবেন আপনার এডিট করার জন্য, তখন কিন্তু মোটিভেশনটা বেশ ভালো মতো ধরে রাখা যায়। সো আমি রেকমেন্ড করবো আপনারা যদি ফোন কিনেন ফিল্ম মেকিং বা ভিডিও করার উদ্দেশ্যে অবশ্যই সাথে গিম্বাল কেনার একটা বাজেট কিন্তু আপনারা রাখবেন।
আচ্ছা, ফোন দিয়ে ভিডিওগ্রাফি শুরু করার পর একটা কমন প্রবলেম আপনারা পড়বেন, সেটা হচ্ছে অডিও নিয়েও কিন্তু আপনারা একটু প্যারা খাবেন, কারণ মোবাইল ফোনের যে ইনবিল্ট মাইক থাকে সেটা কিন্তু খুব একটা সুবিধার না। অ্যাটলিস্ট আপনারা কোনো প্রো কাজ বা প্রো ভিডিও যদি বানাতে চান সেক্ষেত্রে আমার মনে হয় না যে মোবাইলের ইনবিল্ট মাইক দিয়ে সেটা সম্ভব হবে। আমি বলবো যে একটা এক্সটার্নাল মাইক আপনারা কিনে ফেলতে পারেন, এখন কিন্তু অনেক ধরনের মাইক থাকে। তবে আমি বলবো যদি কারো বাজেট কম থাকে সেই ক্ষেত্রে বয়া M1 M1 এই মডেলে হচ্ছে একটা লেপেল মাইক আছে, যেটার কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে বেশ স্যাটিসফ্যাক্টরি দাম অনুযায়ী। সো এরকম একটা মাইক নিয়ে নিতে পারেন। সো যখনই আপনার অডিও রেকর্ডের প্রয়োজন হবে আপনি হচ্ছে সেই মাইকটা ইউজ করলেন। এই ক্ষেত্রে কিন্তু মানে মোবাইলের ইনবিল্ট মাইক এবং একটা এক্সটার্নাল অডিও মাইক দুটার মধ্যে কিন্তু বেশ নোটিসেবল ডিফারেন্স লক্ষ্য করা যায়। সো এখন হচ্ছে আপনাদেরকে আমি কিছু টিপস দেই। প্রথমটা হচ্ছে আপনারা কিন্তু অলওয়েজ আপনাদের ফোনের গ্রিড ডিসপ্লে অন করে রাখবেন। তো গ্রিড ডিসপ্লে অন করে রাখলে যেটা হবে, আপনাদের ফ্রেমিং করতে কিন্তু সুবিধা হবে, কারণ এরকম অনেক সিনারিও কিন্তু আপনাদের আসবে যখন হচ্ছে খুব কম সময়ের মধ্যে আপনাদেরকে একটা ফুটেজ নিয়ে নিতে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু গ্রিড ডিসপ্লে আপনাদের ফ্রেমিংয়ের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে। আপনারা যদি চান তাদেরকে রুল অফ থার্ডের মধ্যে ফেলবেন, সেটাও কিন্তু গ্রিড ডিসপ্লে দেখে ইজিলি করে ফেলতে পারবেন। আপনারা যদি চান আপনার সাবজেক্টকে একদম মিডল বরাবর রাখবেন, সেক্ষেত্রেও কিন্তু গ্রিড ডিসপ্লে আপনাদেরকে হেল্প করবে। মোট কথা, অনেক কুইক সিনারিওতে আপনাদেরকে কিন্তু গ্রিড ডিসপ্লেটা বেশ ভালো পরিমাণ হেল্প করতে পারে। সো আমি রেকমেন্ড করবো আপনারা যখনই কোনো ভিডিও নেবেন বা কোনো ফটো নেবেন সেক্ষেত্রে এই গ্রিড ডিসপ্লেটা অন করে রাখবেন। নাম্বার 2 হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই ফটোগ্রাফি কম্পোজিশন স্টাডি করবেন, কারণ ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি দুটোই কিন্তু একই সূত্রে গাঁথা। সো আপনি যদি ভিডিওগ্রাফি বা ফিল্ম মেকিং শিখতে চান, আপনার কিন্তু অবশ্যই ফটোগ্রাফির বেসিকটা জানা থাকা দরকার। এবং আমার মতে আপনারা যদি আপনার ভিডিওগ্রাফি বেটার করতে চান সেক্ষেত্রে ফটোগ্রাফি কম্পোজিশনটা কিন্তু অনেক হেল্প করে। সো আমি অবশ্যই সাজেস্ট করব যে আপনারা ফটোগ্রাফি কম্পোজিশন নিয়ে একটু পড়াশোনা করবেন। নাম্বার 3 হচ্ছে একটা অনেস্ট ট্রুথ, সেটা হচ্ছে ফিল্ম মেকিং। শুধু ফিল্ম মেকিং বলবো না, যে কোনো ক্রিয়েটিভ আর্ট আপনারা যদি পারফেক্ট করতে চান আপনাদের কিন্তু টাইম দিতে হবে, একটু সময় লাগে ব্যাপারগুলোকে আয়ত্তে আনতে। সো আমি কিন্তু বলবো যে আপনারা যারা শুরু করতেছেন এটা মাথায় রাখবেন যে আপনাদের কিন্তু এখানে টাইম ইনভেস্ট করতে হবে এবং আস্তে আস্তে হচ্ছে আপনারা শিখবেন। আপনারা যদি 1 মাস 2 মাস ট্রাই করেই হাল ছেড়ে যান তাহলে কিন্তু আলটিমেটলি কোনো রেজাল্ট আপনারা পাবেন না। আপনারা যদি একটু টাইম দিয়ে একটু পেশেন্স নিয়ে আস্তে আস্তে আগায় যান সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো করতে পারবেন। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, নাম্বার 4 হচ্ছে ফোন কিন্তু লো লাইটের ক্ষেত্রে খুব একটা ভালো পারফর্ম করে না। সো আপনারা যখন কোনো একটা শ্যুটের প্ল্যান করবেন আপনারা ট্রাই করবেন যে সেটা যেন ডে লাইটে আউটডোরের মধ্যে করা যায়, ইনডোরটা একদম না পারতে অ্যাভয়েড করাই ভালো। নাম্বার 5 হচ্ছে আপনারা যখন মোটামুটি 2-3টা মডেল একদম ন্যারো ডাউন করে ফেলবেন, একদম ফাইনালি চুজ করার আগে আপনারা কিন্তু কিছু ট্রাস্টেড রিভিউয়ারের রিভিউ দেখতে পারেন এবং তাদের রিভিউ দেখে ফাইনালি একটা মডেল কিন্তু আপনি পিক করতে পারেন। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ফিল্ম মেকিং বা ভিডিওগ্রাফির ক্ষেত্রে আপনারা যখন ফোন পিক করবেন এই ব্যাপারগুলো আপনাদেরকে হেল্প করবে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যে কোনো কোয়েশ্চেন নিচে কমেন্ট সেকশনে করলে হবে, আমি যতটুকু সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।